কাহিনী মহল অরিজিনালস বাংলা সাহিত্যের সেরা গল্পের সম্ভার নিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ প্রতিবেদন। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী। কাহিনী মহল অরিজিনালসের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্যের কীর্তি গল্প অবলম্বনে বিমল ও কুমারের রহস্য কাহিনী অদৃশ্য বাতাস। গল্পের প্রধান চরিত্রে কথক, বিমল, কুমার ও সদানন্দবাবু। তাহলে শুনতে থাকুন আজকের কাহিনী অদৃশ্য বাতাস। বিমল আর কুমারের জন্য ভৃত্য রামহরি যখন বৈকালিক চা নিয়ে এলো, কুকুর বাঘা তখন টেবিলের তলায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে সেই সব স্বপ্ন দেখছিল। কুকুর ছাড়া আর কেউ সে স্বপ্ন দেখতে পারে না। কিন্তু রামহরি চা আনা মাত্রই বাঘার ঘুম চট করে ভেঙে গেল। সে প্রথমে মাথা তুলল, তারপর চায়ের টেবিলের দিকে মুখ ফিরিয়ে 2-3 বার নাক কুঁচকে গন্ধ নিয়েই টের পেল চায়ের সঙ্গে আর চপ, কাটলেট, অমলেট বা আমিষের কোনো সম্পর্কই নেই। অতএব বাঘা আর অকারণে চতুষ্পদে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে শরীরকে কষ্ট দিতে চাইল না। সে আবার চোখ মুদে স্বপ্নলোকে ফিরে গেল। স্যান্ডউইচ সহযোগে বিমল ও কুমার পেয়ালার চা শেষ করতেই নিচে থেকে শোনা গেল, বিমলবাবু, কুমারবাবু, বলি বাড়িতে আছেন নাকি? কুমার বলল, ইন্সপেক্টর সদানন্দবাবুর গলা না? রামহরি, ওকে ওপরে নিয়ে এসো। সদানন্দবাবু ভিতরে এসে দাঁড়ালেন। তার মুখের ওপর স্পষ্ট ফুটে উঠেছে অত্যন্ত দুর্ভাবনার চিহ্ন। বিমল শুধল, ব্যাপার কি সদানন্দবাবু? কোনো শক্ত মামলা ঘাড়ে পড়েছে নাকি? চেয়ারের উপর বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সদানন্দবাবু বললেন, হ্যাঁ, একটা শক্ত মামলায় জড়িয়ে পড়েছি বটে, কিন্তু মামলায় পুলিশ না ডেকে ওঝাই ডাকা উচিত, বুঝলেন? তার মানে ব্যাপারটা ভৌতিক নাকি? পুলিশ কেস নিয়ে আমাদের কথা কওয়া উচিত নয়, কারণ গোয়েন্দাগিরি কিছুই আমরা জানি না। কিন্তু ব্যাপারটা যদি ভৌতিক হয় তাহলে তা নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। হ্যাঁ, তাহলে আপনিও ভূত মানেন? বিমল ভুরু কুঁচকে বললেন, ভূত? মোটেই নয় মশাই, মোটেই নয়। কিন্তু ভূতের গল্প শুনতে আমি ভারী ভালোবাসি। দেখুন, ভূত টুত আমি মানতাম না মশাই, কিন্তু যে বেয়াড়া মামলায় পড়েছি সেটাকে ভৌতিক ছাড়া আর কি বলবো বুঝতেই পারছি না। আপাতত হাতে কাজ নেই। আপনার ভূতের গল্প মন্দ লাগবে না। সদানন্দবাবু বলতে লাগলেন, ভূতের দৌড়ত্বের কথা তো প্রায় শোনা যায়। অমুক বাড়িতে চারদিক থেকে ইট পাটকেল পড়ছে, নানা রকম গোলমাল হচ্ছে, এমনই সব অভিযোগ প্রায় থানায় আসে। কিন্তু সদল বলে তদন্ত করতে গিয়ে প্রায়ই আমরা আবিষ্কার করি সেই সব উৎপাতের মূলে আছে পাড়ার সব দুষ্ট লোক। ভেবেছিলাম এবারের ব্যাপারটাও সেই শ্রেণীর। তো অভিযোগ এসছে জোড়াসাঁকো চৌধুরী বাড়ি থেকে। চৌধুরীরা হচ্ছেন কলকাতার বনেদি পরিবার। তাদের বসত বাড়ির বয়স 150 বছরের কম তো হবেই না। এ বাড়িতে ভূতের উৎপাতের কথা কখনো শোনা যায়নি, কিন্তু কিছুদিন থেকে সেখানে হঠাৎ যেসব কাণ্ড শুরু হয়েছে তা অত্যন্ত আশ্চর্য। আচমকা দুমধাম করে জানলা দরজা খুলে যায়, টেবিল চেয়ারগুলো জ্যান্ত হয়ে ঘরময় ছোটাছুটি আর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে ভেঙে খান খান হয়ে যায়। যাদের শূন্যে ওড়বার কথা নয় সেই সব বাসন কোসন শূন্যে উঠে পাখির মতো খানিক এদিক ওদিক করে আবার মাটির উপরে আছড়ে পড়ে। অথচ কারা যে সব কাণ্ড করছে তা দেখাও যায় না আর বোঝাও যায় না। ধনী চৌধুরীর বাড়িতে সর্বত্র শিখ গুর্খার পাহারা, কিন্তু অদৃশ্য শত্রুর কীর্তি দেখে তারা দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছে। তা খবর পেয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হলুম।
তখন সকালবেলা, দিনের আলোয় কোনো দিকে আবছায়া নেই। আমি বাড়ির চারিদিকে পাহারাওয়ালাদের দাঁড় করিয়ে দিলাম। তাদের উপর হুকুম রইল কাউকে যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে না দেয়। তারপরে বাড়ির ভিতর ঢুকলাম। সর্বপ্রথমে আমাকে ও ভয়াবহ অভ্যর্থনা করলো একটা থান ইট। কোথা থেকে যে কে ছুঁড়লো কিছুই বুঝতে পারলাম না। সেই ইটখানা শো করে আমার মাথার উপর দিয়ে গিয়ে দুম করে দেয়ালের উপরে গিয়ে পড়ল। চৌধুরীদের কর্তা বগলাবাবু বললেন, দেখলেন তো? আমি মাথা বাঁচাবার জন্য তাড়াতাড়ি একটা সামনের ঘরে ঢুকে পড়ে বললাম, এই কাণ্ড কি সর্বদাই হচ্ছে? সর্বদাই। স্থান কাল পাত্র নেই, বাড়ির যেখানেই মানুষ থাকে সেখানেই উপদ্রব। কিন্তু কিন্তু উপদ্রবে আমাদের যে প্রাণের মধ্যেই যায় যায় হয়ে উঠেছে। ঘরের কোনো দরজা বন্ধ রাখবার উপায় নেই। ভেতর থেকে বন্ধ করলে দরজার খিল কখনো কখনো আপনি খুলে যায়, কখনো আবার বাইরে থেকে এমন ধাক্কার পর ধাক্কা পড়তে থাকে যে মানে আমরাই খুলে না দিয়ে পারি না। অথচ অথচ দেখতে পাই না কারুকে, বুঝলেন? বাড়ির আসবাবপত্র ভেঙে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। চোখের সামনে এই ঘরের অবস্থাটা দেখুন না, দেখুন 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 দেখুন। ঘরের ভিতর তাকিয়ে দেখলাম চারিদিকে বিশৃঙ্খলা। কোথাও একখানা প্রকাণ্ড দেওয়াল আয়না মেঝের উপর পড়ে চুরমার হয়ে রয়েছে, কোথাও একখানা ভাঙা চেয়ার বা উল্টানো টেবিল, কোথাও বা ছিঁড়ে পড়া আলোর ঝাড়ের টুকরো ছড়ানো। একদিকে তখনও দু একটা আস্ত চেয়ার ছিল। আমি বসবার জন্য তাদের একখানার দিকে অগ্রসর হলাম। হঠাৎ চেয়ারখানা জীবন্ত হয়ে এমন অপূর্ব তাণ্ডব নাচ শুরু করে দিল যে উদয়শঙ্করও দেখলে অবাক হয়ে হার মানতেন। আমি যতই তাকে হাতে নাতে গ্রেপ্তার করবার চেষ্টা করি, সে ততই আমার হাত ছাড়িয়ে নাচতে নাচতে এঁকে বেঁকে তফাতে সরে যায়। তখন হার মেনে চেয়ারম্যানকে ছেড়ে আমি তাড়াতাড়ি পিছিয়ে এসে ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে বললাম, ঘরের ভিতর যদি কেউ এসে থাকে তাহলে দেখি সে কেমন করে বেরিয়ে যায়। বলেই বন্ধ দ্বারের ওপর পিঠ রেখে দাঁড়ালাম। আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই সেই নৃত্যশীল চেয়ারখানা সশব্দে আমার মেঝের বদলে মেঝের উপর পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল। পর মুহূর্তে শুনলাম খিল খোলার ও ধড়াস করে দরজা খোলার শব্দ। ফিরে দেখি যে দরজা আমি নিজে হাতে বন্ধ করে দিয়েছি সেটা আবার খুলে গেছে। অর্থাৎ ঘরের ভিতর যাকে বন্দি করতে চেয়েছিলাম সে আর ঘরের ভিতরেই নেই। বগলাবাবু শুকনো গলায় বললেন, দেখছি আজ থেকে মানুষের ওপরও আক্রমণ আরম্ভ হলো। না না, এ বাড়িতে আর থাকা চলে না। এই রহস্য আমি এখনো বুঝতে পারছি না বগলাবাবু। আমাকে বাড়ির সব ঘরগুলো একে একে দেখান দেখি। প্রথমে বাড়ির একতলার ঘরগুলি পরীক্ষা করতে লাগলাম। 7-8খানা ঘর পরীক্ষা করবার পর একখানা অদ্ভুত ঘর দেখলাম। একটি মাত্র দরজা ছাড়া তার কোথাও কোনো জানলা নেই। সে যেন গুহা ঘর। বগলাবাবু বললেন, এখানা হচ্ছে কর্তাদের আমলের ঘর। এমন অন্ধকূপ তারা যে কেন তৈরি করিয়েছিলেন কেউ তা জানে না। আমি এটাকে গুদাম ঘর করে রেখেছি। ঘরে ঢুকে দেখলাম তার ভিতরে রয়েছে অনেক পুরনো আসবাব ও যজ্ঞী বাড়িতে ব্যবহার করার জন্য বড় বড় পিতলের হাঁড়ি, থালা, গামলা, এইসব তৈজসপত্র। তা আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা খালি ঘরে উপদ্রব হয় না? না, আগেই তো বলেছি যেখানে মানুষ থাকে না সেখানে উপদ্রব হয় না। ঘরের মেঝেতে কিরকম পুরু ধুলো জমে আছে দেখেছেন দেখেছেন দেখেছেন? হ্যাঁ, এই ঘরে আমরা আসিও ওই কালে ভদ্রে কদা আছো। কিন্তু ওকে ওই দেখুন ওই দেখুন বলেই তিনি অঙ্গুলি নির্দেশে দরজার নিচের দিকটা দেখিয়ে দিলেন। স্তম্ভিত চোখে দেখলাম দরজার সামনে ধুলো ধূসরিত মেঝের ওপরে দাগের পর দাগ পড়েছে। সে দাগ কি করে কেন হচ্ছে জানি না, সেগুলো ঠিক যেন চোখের অগোচর শূন্য থেকে ঝরে পড়ছে আর ঝরে পড়ছে। সে দাগগুলো যদি পায়ের দাগ হয় তাহলে তেমন অদ্ভুত পায়ের দাগ আমি জীবনে দেখিনি জানেন। কেউ যেন ঠিক হাতের মতো দেখতে
অদৃশ্য পায়ের আঙুলগুলো ছড়িয়ে 5 আঙুলের ডগার উপর ভর দিয়ে হেঁটে ঘরের ভিতর ঢুকছে। আমরা দুজনেই আতঙ্কে শিউরে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালাম, আর সেখান থেকেই দেখতে পেলাম সেই আঙুল ছড়ানো হাতের মতো অদৃশ্য পায়ের ভীষণ দাগগুলো আবার বাইরের দিকে এগিয়ে আসছে। এই যেন পদশূন্য পদচিহ্ন। আমি কাপুরুষ নই, পুলিশে চাকরি নিয়ে অনেক গুন্ডা, খুনে আর ডাকাতের সঙ্গে নির্ভয়ে লড়াই করেছি, উপরে তো কখনো মানিনি। কিন্তু স্পষ্ট দিনের বেলায় এই অপার্থিব দৃশ্য সচক্ষে দেখে সেখানে আর দাঁড়িয়ে থাকতে ভরসা হলো না। কোনো রকমের সপ্রতিভ ভাব বজায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়লাম। এবার আপনি বলুন বিমল বাবু, এ কি ভৌতিক কাণ্ড না ভোজবাজি, নাকি আমরা জেগে জেগে স্বপ্ন দেখছি? বিমল অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগলো, তারপর বলল, সদানন্দ বাবু, আমি ভূত মানি না। তবে এসব কি? হ্যাঁ, পরে হয়তো বলতে পারবো। আপাতত একটা কাজ করতে পারবেন? কি কাজ বলুন? বগুলা বাবুকে গিয়ে বলুন যেখানে পায়ের দাগ দেখেছেন সেই গুদম ঘরের দরজার সামনে তিনি যেন একটি খুব মজবুত কোলাপসিবল গেট লাগিয়ে দেন। তাতে লাভ? পরে বুঝতে পারবেন। 2 দিন পরে সদানন্দ বাবু এসে বললেন, বিমলবাবু, আপনার কথা মতোই কাজ করা হয়েছে, যদিও আপনার এই খেয়ালের কোনো অর্থই হয় না। বিমল হেসে বলল, আমার খেয়াল নিয়ে ভেবে আপনি মাথা খারাপ করবেন না সদানন্দ বাবু। চলুন এখন আমরা বগলা বাবুর বাড়িতে যাই। কুমার, তুমিও আসবে নাকি? সে কথা আবার বলতে, তুমি আর আমি হচ্ছি কায়া আর ছায়া। বগলা বাবুদের অট্টালিকার কাছে গিয়ে তারা দেখল বাড়ির সামনে কৌতূহলীদের বিষম জনতা। ভিড় ঠেলে বাড়ির ভিতরে ঢুকে দেখল কয়েকজন প্রেততত্ত্ববিদ ও খবরের কাগজের রিপোর্টার প্রশ্নের পর প্রশ্নে বগলা বাবুকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সদানন্দবাবু বিমলের সঙ্গে বগলা বাবুর পরিচয় করিয়ে দিলেন। বিমল বলল, আমি প্রথমেই আপনাদের গুদম ঘরে যেতে চাই। একতলা দালান দিয়ে এগোতে এগোতে বিমল জিজ্ঞাসা করল, আচ্ছা বগলা বাবু, খালি ঘরে কি কোনো উপদ্রবী হয় না? না, যেখানে মানুষ যায় ভূত যেন সেখানেই তার পিছু নেয়। সে যেন আমাদের চোখের সামনে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে আমাদের তাড়াতে চায়। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, কি কাণ্ড, কি কাণ্ড! দেখুন 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 দেখুন। দালানের দেওয়ালে একটা মস্ত গোল ঘড়ি টাঙানো ছিল। হঠাৎ সেটা দেওয়াল থেকে খসে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেততত্ত্ববিদরা ও কাগজের রিপোর্টাররা প্রাণপণে পদচালনা করে এক মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হল। বগলাবাবু থমকে দাঁড়িয়ে পড়ে বললেন, এই আমার গুদম ঘর। আপনাদের কথা মতো দরজার পাল্লার সঙ্গেই আমি কোলাপসেবল গেটটা তৈরি করে দিয়েছি, কিন্তু এতে কি উপকার হবে জানি না। গেটটা খুলে পরীক্ষা করতে করতে বিমল বলল, পৃথিবীতে সত্যি যদি অশরীরী ভূত থাকে তাহলে কোনো উপকারই হবে না, কিন্তু মুখের কথা শেষ না করেই সে ঘরের ভিতর গিয়ে দাঁড়ালো। ঘরটি মাঝারি, কোথাও জানলা নেই বলে ভিতর দিকটা দিনের বেলাতেই অন্ধকার। সদানন্দবাবু অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই দেখুন বিমলবাবু, এই দেখুন সেই দাগগুলো। পুরু ধুলোর উপরে মানুষের পায়ের দাগের সঙ্গে আরও যে চিহ্নগুলো রয়েছে তাকে পদচিহ্ন বলে সন্দেহ হয় না, কারণ মানুষ বা পশু কোনো জীবেরই পায়ের দাগ সেরকম নয়। 2 হাতের আঙুল ছড়িয়ে আঙুলের দাগগুলো ধুলোর ওপর রাখলে এই রকম দাগ হতে পারে বটে, কিন্তু কেবল 2 হাতে ভর দিয়ে মানুষ তো হাঁটে না। হঠাৎ বিমল, বিমল, এ দেখো, ধুলোর ওপরে আবার নতুন দাগের সৃষ্টি হয়েছে। চেঁচিয়ে উঠল কুমার। সবাই আড়ষ্ট স্তব্ধ হয়ে দেখতে লাগলো। জোড়া জোড়া দাগ ঘরের অন্ধকারের দিকে অগ্রসর হয়ে গেল। তারপরেই কে প্রকাণ্ড একটা পিতলের গামলা তুলে মাটির উপরে আঁচড়ে ফেলল সশব্দে। বিমল বলে উঠল, শিগগির সবাই বাইরে চলুন। এক এক লাফে প্রত্যেকেই বাইরে এসে পড়ল।
বিমল ক্ষিপ্র হাতে কোল্যাপসিবল গেট টেনে বড় বড় দুটো তালা লাগিয়ে ও দরজার পাল্লা বন্ধ করে দিল। তারপরে ঘরের ভিতরে জেগে উঠল সে কি কান ফাটানো অমানসিক ক্রুদ্ধ গর্জন, এবং সঙ্গে সঙ্গে বন্ধ দরজার উপরে ভীষণ ধাক্কার পর ধাক্কা। সেরকম বীভৎস ও রক্ত ঠান্ডা করা গর্জন পৃথিবীর কোনো জীবের কণ্ঠেই কেউ কখনো শোনেনি। সে যেন একসঙ্গে সিংহ, বন্য মহিষ ও অজগরের উন্মত্ত চিৎকার। বিমল বিপুল আনন্দে বলে উঠল, যা ভেবেছি তাই। বগলা বাবু, আর কেউ আপনাদের উপরে অত্যাচার করবে না। শত্রু এখন বন্দী। তার মানে? বৈঠকখানায় চলুন, বুঝিয়ে বলছি। সকলে বৈঠকখানায় গিয়ে বসল। বিমল বলতে লাগলো, আমি ভূত মানি না। প্রায়ই শুনি ভূতের অত্যাচারের গল্প। তাকে দেখা যায় না, অথচ সে ঢিল ছোঁড়ে, জিনিসপত্র ভাঙে, চেঁচায় বা নানান শব্দ করে। আমার বরাবরই বিশ্বাস ছিল এসব ভূতের কীর্তি নয়। আজ সেই বিশ্বাস দৃঢ় হলো। সদানন্দবাবুর মুখে যখনই শুনলাম এখানে যে উপদ্রব করছে তাকে দেখা যায় না বটে, কিন্তু ঘরের ভেতরে আসতে বা ঘর থেকে বেরোতে হলে তার দরজার দরকার হয়, তখনই বুঝলাম এসব উপদ্রবের মূলে আছে কোনো অদৃশ্য জীব, আর ঘরে পুরে দরজা বন্ধ করলেই তাকে আটক করা যাবে। অদৃশ্য জীবের কথা শুনে আশ্চর্য হবেন না। বাতাসও অদৃশ্য, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। অদৃশ্য হলেও মৃদু বাতাস হালকা নিরেট জিনিস নিয়ে ছোড়াছুড়ি করতে পারে। বাতাস যখন ঝড় হয়ে দাঁড়ায় তখন সে বাড়িঘরও উড়িয়ে নিয়ে যেতে পারে। মরুভূমির বালির উপরে আলের জলের পটে বাতাস কত রকম দাগ কাটে, তাকে বাতাসের পদচিহ্ন বললে ভুল হয় না। অদৃশ্য বাতাসের পক্ষে যা সম্ভব, অদৃশ্য জীবের পক্ষেও তা অসম্ভব নয়। ফুটবলের ভিতরে বাতাসকে বন্দি করা যায়, এই অদৃশ্য জীবকেও আজ আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে বন্দি করেছি। বিরাট বিশ্বে গ্রহে উপগ্রহে কত রহস্যময় জীব আছে। মানুষের অসম্পূর্ণ জ্ঞান এখনো তা আবিষ্কার করতে পারেনি। হিমালয়ের দানব মানুষের কথা সবে জানা গিয়েছে। মঙ্গল গ্রহেও নতুন এক জীবের কথা সবে প্রকাশ পেয়েছে। সুতরাং চন্দ্র বা অন্যান্য গ্রহে কোনো রকম জীব নেই এ কথা জোর করে বলা চলে না। কে জানে তাদের মধ্যে কোনো কোনো জীব বাতাসের মতো অদৃশ্য অথচ শক্তিমান কিনা। তাদের কেউ কেউ হয়তো মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসে, আর আমরা তাদের ভূত ভেবে ভয় পাই। বগলাবাবু, আপনাদের বিভীষিকাকে আমি বন্দি করেছি। বেশি দিন ওখানে বন্ধ থাকলে হয়তো সে অনাহারে মারা পড়বে। তাকে মুক্তি দিলেও হয়তো সে আপনাদের আক্রমণ করবে। আপনাদের কর্তব্য আপনারাই স্থির করুন। আমি এখন বিদায় হলাম। নমস্কার। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্য বাতাস। গল্পের সূত্রধার আমি পার্থ। গল্প পাঠে পার্থ সারথী। বিমলের চরিত্রে শীর্ষেন্দু মুখার্জি, কুমারের চরিত্রে সুমন রায়, সদানন্দবাবুর চরিত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বগলাবাবুর চরিত্রে সঞ্জীব চৌধুরী। পর্ব পরিচালনা, আবহ ও ধ্বনি পরিকল্পনায় অ্যাস্টেরিক্স। প্রচ্ছদ নির্মাণে দ্য র পিক্সেল। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন শুধুমাত্র একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি নতুন গল্প নিয়ে, ঠিক রাত 10টায়, শুধুমাত্র কাহিনী মহল অরিজিনালসে। তাই শুনতে থাকুন কাহিনী মহল অরিজিনালস। স্টে টিউনড অ্যান্ড ফিল অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।